তোর চোখে পানি কেন শিয়া? বলতে বলতে আমার পাশে বসে চোখ থেকে পানি মুছতে লাগলেন সিয়াম ভাইয়া। কিন্তু ঘৃণায় আমার সারা শরীর যেন রিডি করে উঠল, কিন্তু প্রকাশ করতে পারলাম না। দ্রুত চোখের পানি মুছে সরে এলাম ওখান থেকে। সবটা না জেনে দোষারোপ করব না আমি। ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। হালকা বাতাসে চুলগুলো অবাধ্য হয়ে উঠছে। আচ্ছা, আমার এরকম কাণ্ডে উনি কি এখনও আমার দিকেই তাকিয়ে আছেন? স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন এখনও? অনবরত শুকনো ঢোক গিলে দাঁড়িয়ে রইলাম। কনকনে শীত, শরীরের লোম খাড়া হয়ে তুলছে পুরো। ডান হাত কাঁপছে ঠান্ডায়। উনি পিছনে এসে দাঁড়ালেন আমার। পদধ্বনি কর্ণকুহরে হানা দিল। শিয়া, কি হয়েছে? এভাবে কাঁদছিলিস কেন তুই? বল আমাকে। অস্ফুট স্বরে বললাম, কিচ্ছু হয়নি। তাহলে কাঁদছিলি কেন? এমনি। আব্বু কি বলল? কিছু না, বিয়ের কাহিনীটুকু, ব্যাস ওইটুকুই শুধু। তোর চোখ আজকে অন্য কিছু বলছিস শিয়া। কি লুকোচ্ছিস তুই আমার থেকে? চমকে তাকালাম ভাইয়ার দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন উনি আমার দিকে। গলা শুকিয়ে আসছে। চোখ দেখে মানুষ চেনার ক্ষমতা ওনার আছে, তা তো আমার অজানা ছিল না। তাহলে কেন ওভাবে তাকালাম আমি? এটাই কি আমার ভুল ছিল? যদি চিঠিতে সত্যিই খারাপ কিছু লেখা থাকে, তাহলে ওকে আমি পিছিয়ে যাব, ভয় পাবো? হঠাৎ আমার দিকে এগোতে লাগলেন সিয়াম ভাইয়া। শুকনো গলায় ঢোক গিললাম। ব্যালকানির রেলিং খিঁচে নিলাম আমি। আমাদের দূরত্ব মাত্র কয়েক হাত, তবুও ভয় কলিজা শুকিয়ে আসছে। আরও এগিয়ে এলো সিয়াম ভাইয়া আমার দিকে। এখন ব্যবধান কয়েক ইঞ্চির। নিঃশ্বাস আটকে এলো, দমটাও যেন ফুরিয়ে আসছে। আমাদের মধ্যবর্তী ফাঁক এখন 1 আঙুল হবে। তার উষ্ণ গরম শ্বাস মুখশ্রীতে আছড়ে পড়তে লাগলো আমার। গুটিসুটি মেরে রেলিংয়ের ধারে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ কোমর চড়িয়ে নিলেন উনি আমার। বিস্ফোরিত চোখে তাকালাম ওনার দিকে। তার সূক্ষ্ম দৃষ্টিজোড়া আমার চোখে কিছু খুঁজে বেড়াচ্ছেন, হাতড়ে বেড়াচ্ছেন আমার অস্বাভাবিক আচরণের কারণ। হয়তো পাননি। কোমরের হাতটা হ্যাঁচকা টান দিতেই তার বুকে বাড়ি খেলাম। থমকে তাকালাম। 1 ফোঁটা পানি লাগবে, গলা তো একেবারে শুকিয়ে কাঠ হয়ে এসছে। তার স্পর্শে শরীর যেন রিড়ি করে উঠছে। অস্বস্তি হচ্ছে, চোখে ঘৃণা ঝরছে। উনি ঘোর লাগা কণ্ঠে বলে উঠলেন, কিছুই লুকাচ্ছিস না? "উম, না, কই, লোকাচ্ছি না তো কিছু।" আজকে প্রথম তো চোখ দুটি খেয়াল করলাম শিয়া, বড্ড গভীর, বড্ড নেশা ভরা। হঠাৎ করে তার কণ্ঠটা যেন অচেনা লাগছে। এদিকে দমও শেষ, প্রাণ ভরে শ্বাস পর্যন্ত নিতে পারছি না আমি। আবারও আচমকা আমায় ছেড়ে দিলেন উনি। একটু দূরে দাঁড়িয়ে কিছু বিড়বিড় করতে লাগলেন। এরপর বিছানায় দুরুম করে বসে পড়লেন। ঠোঁট ভিজিয়ে নিলাম, নিঃশ্বাস নিলাম কয়েকবার। এরপর সোজা ব্যালকনি থেকে দরজার সামনে এসে দাঁড়ালাম। পিছু ফিরে বললাম, খেতে আসুন, রাত বাড়ছে। বলে নিচে চলে আসলাম। বড় মা অনেক রান্না করেছে আজ, কোনো রকম পদ বাদ দেননি। আব্বু টিভি দেখছে। বড় মাকে সাহায্য করার জন্য চলে এলাম রান্নাঘরে। যদিও জানি সব রান্নাই প্রায় শেষ, তবুও বললাম, কোনো সাহায্য লাগবে বড় মা? বলেই প্লেটগুলো হাতে তুলে টেবিলে চলে গেল বড় মা। আমিও চলে এলাম পিছনে পিছনে। সার্ভ করতে চাইলেই ঝাড় খেলাম একবার। টেনে টুনে এনে বসালো আমাকে টেবিলে। হাব্বু আর সিয়াম ভাইয়াও চলে আসলো। সকলে বসলাম টেবিলে। বড় মা প্লেটে প্লেটে ভাত দিচ্ছে। কোত্থেকে তুষার ভাইও চলে আসলো। এসেই বলে উঠল, হ্যালো এভরিওয়ান। আর দুলা ভাই কখন এলে? উনি হাসলেন, বললেন, দুপুরে এসেছি। এসেছি দেখে তো তোমার টিকিটাও দেখতে পেলাম না। ওহ, একটু ব্যস্ত ছিলাম। মামি তিক্ত চাউনি দিয়ে তাকালো তুষার ভাইয়ের দিকে। আক্ষেপ স্বরে বলল, তা তো দিনে দুপুরে সব সময় থাকে। বলেই হনহন করে চলে গেল রান্নাঘরে। এখন নিশ্চিত বড়মা কাঁদবে। তার বুকের জ্বালা যে কতটুকু আমি জানি। মায়ের একটু কথা শুনলে কি হয় ভাইয়ের? আগে তো ভালোই ছিল তুষার ভাই।
একটু পর মাছের বাটি হাতে এলো বড়মা। চোখ দেখলে যে কেউ বলে দেবে বড়মা কেঁদেছে। আমি প্লেটের দিকে চোখ রাখলাম। তা তুই কেমন আছিস? বললি না সিয়া। মাথা তুলে চাইলাম একবার। পরীক্ষিত চোখে আমার দিকে সিয়াম ভাইয়াও তাকিয়ে আছে। আমি হাসি মুখে মাথা নাড়িয়ে বোঝালাম ভালো আছি। এরপর সব কিছু ঠিক শান্ত হলেও সিয়াম ভাইয়ার চোখ ঠিক শান্ত হলো না। খাওয়ার মাঝে উনি বারবার আমায় অস্বস্তিতে ফেলছেন, বারবার আমার দিকে তাকিয়েছেন সন্দিহান চোখে। তখনের কান্নার রেশ রয়ে গেছে তার মাঝে। পুরোটা সময় ওভাবেই চলল। খাওয়া শেষে এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে চলে এলাম রুমে। পরিকল্পনা করলাম রাতে পুরো চিঠিটা পড়ব। রাত 10টা। আমি শুয়ে পড়েছি, কিন্তু প্রতিদিন যেটা হয় আজ আর সেটা হলো না। ভাইয়া 9:30টায় ঘুমিয়ে পড়লেও আজ ঘুমালো না। লাইট অফ করা সত্ত্বেও ল্যাপটপে ডুবে রয়েছেন উনি। আজ এখনো ঘুমাচ্ছেন না কেন? ইচ্ছে করে? আমি এপাশ ওপাশ করতে লাগলাম। আমারও ঘুম আসছে না। কই এত দেরি তো উনি এর আগে কখনো করেননি। আমার উসখুস বুঝে উনি বলে উঠলেন, আজও কি ঘুমাবি না ফোন করেছিস? পাশ ফিরে তাকালাম ওনার দিকে। বললাম, আজও মানে? কতদিন ধরে রাত জাগছিস আমি জানি না মনে করছিস? অবাক হলাম, কিন্তু প্রকাশ করলাম না। বললাম, আপনি তো এর আগেও শুয়ে পড়েন, তাহলে আজ কেন ঘুমাচ্ছেন না? খটকা লাগছে। তড়িৎ গতিতে উঠে দাঁড়ালাম। হাঁসফাঁস করতে করতে বললাম, কেন? এই যে তুই এমন করছিস তার কারণেই। বাই দ্য ওয়ে, তুই ঘুমা, আমি নাটক দেখবো এখন। ভ্রু যুগল কুঁচকে বললাম, কানের কাছে বসে এখন নাটক দেখবেন? হবে না। ইয়ারফোন আছে, ইডিয়েট একটা। ফুঁসতে ফুঁসতে শুয়ে পড়লাম। দেখলাম উনি সত্যিই নাটক দেখতে লাগলেন। এভাবে অনেকক্ষণ চোখ বন্ধ রাখার পর কখন যে আমি নিজেই ঘুমিয়ে পড়লাম জানা নেই। শীতের সকালে সূর্যের স্নিগ্ধ আলো মুখে পড়তেই চোখ মেলে তাকালাম। হাই তুলে উঠতে গিয়েই বুঝলাম কারোর বুকের মধ্যে আমি, কেউ জড়িয়ে শুয়ে আছে। ঘুমো ঘুমো চোখে চোখ মেলে তাকাতেই দেখলাম উনি জড়িয়ে রেখেছেন আমায়। সারা শরীরে শিহরণ বয়ে গেল। হাত পা অস্বাভাবিকভাবে কাঁপতে লাগলো। হৃৎপিণ্ড লাফাচ্ছে দ্রুত গতিতে। দম আটকে এলো আমার। উনি কেন জড়িয়ে রেখেছেন আমাকে? সারা শরীর পাথরের মতো নিথর হয়ে রইল। কখন ঘুম ভাঙবে ওনার? আর কতক্ষণ? হঠাৎ চোখ মেলে তাকালেন উনি। সারা মুখে রোদ পড়ে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে ওনার মুখশ্রী। লজ্জায় মুখ নামিয়ে নিলাম। ওয়াও, বেশ লজ্জা তো তোর মুখে। শীতল চোখে তাকালাম ওনার দিকে। উনি আমায় ছেড়ে দিয়ে উঠে গেলেন বিছানা থেকে। লজ্জায় জুবুথুবু হয়ে বসে রইলাম আমি। বালিশের নিচ থেকে দ্রুত চিঠিটা বের করে ব্যাগে পুরে নিলাম। এরপর বেরিয়ে গেলাম বাড়ি থেকে। যে করেই হোক রিকশায় বসে চিঠিটা পড়তেই হবে। রাস্তায় অপেক্ষা করতে লাগলাম রিকশার জন্য। একটু বাদে পেয়েও গেলাম। রিকশায় উঠতেই কলেজের নাম বলে দিলাম। এরপর নতুনভাবে ভাঁজ খুললাম চিঠির। প্রথম কয়েক লাইনে বিভৎস সেই খুনের বর্ণনা। বমি গলায় এসে আটকালো আমার। কাঁপছে, রাগে থরথর করে কাঁপছে। 8 ঘন্টা হলো ফোন করেছি, এখনও উনি আসেননি। কেন? বিছানার চাদর খিঁচে নিলাম। চিঠিটা পড়ার পর রিকশা থেকে নেমে পড়ি আমি। ট্যাক্সি করে চলে এসেছি মামিদের বাসায়। নিচে সবাইকে উপেক্ষা করে চলে আসলাম ছুটতে আমার রুমে। হিতাহিত জ্ঞান শূন্য লাগছে এখন। কাল আব্বু কত শক্ত কণ্ঠে বলেছিল, পৃথিবী উল্টে গেলেও যেন তাকে ভুল না বুঝিস। কথাগুলো বারবার প্রতিধ্বনি হয়ে কানে বাজছে আমার। আর সেখানে লোকটা কিনা নিজেই একটা শিশুর খুনি। কেন উনি খুন করেছেন একটা শিশুর? কতটুকু ছিল বাচ্চাটা? ভিতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে আসছে, অথচ মুখে কাঠিন্য ভাব। কতটা কষ্টকর, তবুও রেখেছি। আজ আমার সকল প্রশ্নের উত্তর ওনাকে দিতেই হবে, জানতেই হবে আমাকে সবটা। এভাবে এখানে আসার মানে কি শিয়া? কী সব অভদ্রতা বলবি আমাকে?
সিয়াম ভাইয়ার স্বর পেতেই কড়া চোখে তাকালাম আমি। উনি হাঁপাচ্ছেন, হয়তো ছুটে উঠে এসেছেন সিঁড়ি দিয়ে। আমি চুপ করে তাকিয়ে রইলাম ওই লোকটার দিকে। উনি আবারও বলতে আরম্ভ করলেন, নিচে কাউকে কিছু না বলে চলে এসেছিস কেন তুই? মা চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। হোয়াট রং ইট ইউ? চুপ করে আছিস কেন তুই? এবার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙেছে। ওদিকে তোর আব্বুও চিন্তিত। উনি রাগে গজগজ করতে করতে ছুটে এলেন আমার সামনে। বাহু ঝাঁকিয়ে কর্কশ গলায় বললেন, তুই কিন্তু লিমিট ক্রস করছিস। শান্ত দৃষ্টিতে তাকালাম ওনার হাতের দিকে। আমার অদ্ভুত চাউনিতে উনি ভ্রু কোঁচকালেন। শান্ত গলাতেই বলে উঠলাম, কে সেই ছেলেটি সিয়াম ভাইয়া? কার খুনি আপনি? বিমোর দৃষ্টিতে তাকালো সিয়াম ভাইয়া। তার মুখ মুহূর্তেই পাল্টে যায়, চোখ শীতল হয়। মুখশ্রীতে রাগ নেই আর কোনো, চাহনিতে অবাক। কেবল পাথর মূর্তির মতো এক চোখে আমার দিকেই তাকিয়ে রইলেন উনি। কি হলো, বলবেন না? কেন খুন করেছেন? কিভাবে জানলি তুই? কণ্ঠটা কেমন যেন একটা শোনালো। ঘাট থেকে হাত সরিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালাম আমি। বুক হাঁপুড়ের মতো ওঠানামা করছে। উনি ধপ করে বসে পড়লেন বিছানায়। বললাম, অজানা কেউ আপনার মুখোশটা আমার সামনে খুলে দিয়েছে। উনি আমার পিছনে এসে দাঁড়ালেন। তার মুখে চোখে ভয়, সবকিছু হারাবার ভয় পুলকিত হতে লাগলো তার মুখে। উনি স্তব্ধ কণ্ঠে বলে উঠলেন, কি বলেছে তোকে? কণ্ঠ কতটা করুণ এখন ওনার, আক্ষেপে জর্জরিত শোনালো। আমার নিজেরই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমি যাতে মুগ্ধ, সে একজন খুনি। কোন বাচ্চাকে নরপশুর মতো খুন করেছে সে? বুকের জ্বালা বেড়ে দ্বিগুণ হলো। আমার ওষ্ঠাধয় তীর তীর করে কাঁপছে। বুকে রক্তক্ষরণ হচ্ছে, ঝলসে নিঃশেষ হয়ে আসছে। আমি নিজেকে আটকাতে পারলাম না। ঘুরে গিয়ে তার কলার চেপে চেঁচিয়ে উঠলাম, বলুন, কোন মায়ের বুক খালি করেছেন আপনি? কাকে মেরেছেন? উত্তর দিন। আমার প্রশ্নে তার চিবুক কেঁপে ওঠে, দৃষ্টি এলোমেলো। কনকনে শীতে তার কপালে গুচ্ছ গুচ্ছ ঘামের কণা। আমার বুক বিরতিহীনভাবে ওঠানামা করছে। কিন্তু উনি চুপ। চুপ থাকারই তো কথা। খুন করে অন্তত কেউ তার বড় গলায় কিছু বলতে পারে না। কিন্তু ওনার চুপ থাকা যে আমার রাগ কয়েকশো গুণ বাড়িয়ে তুলছে। কপালের রগ দপদপ করছে আমার। এইভাবে চুপ থাকাটাই যে প্রমাণ করে যে আপনি দোষী। বলুন, সবটা বলুন। উনি চুপ, এক চোখেই আমার দিকে তাকিয়ে রইলেন। আমি ফের বললাম, কি হলো সিয়াম ভাইয়া, বলুন, কে সেই বাচ্চাটি? আমার প্রশ্নকে অগ্রাহ্য করে কলার থেকে হাত নামিয়ে দুহাত শক্ত করে ধরে নিলেন। উত্তেজিত গলায় বললেন, তুই শিয়া, তুই বিশ্বাস করিস যে আমি খুন করতে পারি? আমি কাউকে খুন করেছি, এটা তোর বিশ্বাস হয় শিয়া? গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। তার চোখ ভর্তি আকুতি। আমার উত্তরের অপেক্ষা সেই চোখে। শুকনো ঢোক গিলে কড়া গলায় বললাম, আমি করি, বিশ্বাস করি আমি। হাত ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালেন। চোখ ছলছল করছে ভাইয়ার। কি করবেন কি না করবেন কিছুই ভেবে পাচ্ছেন না হয়তো। বিছানার পাশে রাখা টেবিলটা থেকে উনি কাচের একটা টব তুলে হাতে নিলেন। অজানা ভয়ে আটকে উঠলাম আমি। এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে গিয়ে হাত আটকে নিলাম ওনার। কি করছেন কি আপনি? আমার প্রশ্নকে অগ্রাহ্য করে জড়িয়ে নিলেন আমাকে উনি। একটু ভয় পেয়ে গেছিলাম। তার হৃৎপিণ্ড দেখলাম দ্রুততম লাগছে। হয়তো তুফান বইছে ভেতরে। এত শীতেও তার শরীরে একটা শার্ট ছাড়া আর কিচ্ছু নেই। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রইলেন উনি, শরীরে ঘেমে একাকার। একটু পর অস্ফুট স্বরে বলে উঠলেন, তুই পারিস না আমাকে ভুল বুঝতে, পারিস না। থেমে গেলাম। ছোটবার তেজটা কমে এলো। শান্ত গলায় বললাম, কেন পারি না? অবশ্যই পারি। না না না, কিছুতেই না।
আমায় বলুন সবটা। দূরে ছিটকে ফেলে দিলেন উনি। টাল সামলাতে না পেরে মেঝেতে বসে পড়লাম। কিং কর্তব্য বিমূঢ় চাউনিতে তাকালাম ওনার দিকে। শুকনো ঢোকে কিছু বিড়বিড় করছেন উনি। আবারও আমার পাশে মেঝেতে বসে পড়লেন। উন্মাদ পাগলের মতো লাগছে। দুহাত আমার মুখে রেখে বললেন, কিভাবে জেনেছিস তুই? শিয়া, বল, কে বলেছে তোকে এসব কথা? আলতো করে চিঠিটা হাতে দিলাম ওনার। উনি ভ্রু কুঁচকে চিঠিটা হাতে নিলেন। এরপর পড়তে লাগলেন। ফুপিয়ে উঠলাম। গাল ভিজে গেল নোনার জলের স্রোতে। খুনি শিয়াম। হাত চেটা মৃতের মতো সে দৃশ্য কত ভয়ঙ্কর নিকৃষ্ট ছিল মনে আছে তো তোমার? ওর মাথায় গুলি করা হয়েছিল। জানো শিয়া, তোমার সাথে যার বিয়ে হলো সে একজন খুনি। আমি জানি না কেউ হও তুমি ওর, কিন্তু এতটুকু বুঝেছি তুমি একটু স্পেশাল ওর কাছে। শিয়াবের মুখে তোমার নাম শুনেছি বহুবার, কিন্তু একটা মেয়ে হিসেবে তো আমারও উচিত তোমায় বাঁচানো, তাই না? তাই বলছি, আমি চেয়েও পারিনি বিয়ের আগে চিঠিটা পৌঁছোতে। লিখছি খুব তাড়াতাড়ি, কি লিখছি জানা নেই। তাও তুমি আসরে বসার পর লিখছি। যাই হোক, একটা আশা রাখবো তোমার কাছে। তুমি শুধু জানতে চাইবে কেন খুন করেছিল ও, ব্যাস এতটুকুই। আমি মনে করি ওকে ছেড়ে দেওয়া উচিত তোমার। আমায় খোঁজার চেষ্টা করো না। এই চিঠি যেন আর কারোর হাতে না পড়ে। আমায় খোঁজার বৃথা চেষ্টা করে নিজের সময়টাকে নষ্ট করো না। মনে করতে পারো তোমার শুভাকাঙ্ক্ষী আমি। চিঠিটা পড়তেই পানি ভরা চোখে তাকালেন আমার দিকে। তুফান বয়ে যাচ্ছে সেই বুকে। তার চাউনি দেখলে বুকটা ফেটে আসছে। দৌড়ে গিয়ে জড়িয়ে বলতে ইচ্ছে হলো, সবটা বলো না সিয়াম ভাইয়া, সবটা বলো। কেন এমন হচ্ছে? আমি কি তাকে ভালোবেসে ফেলেছি? তাহলে তো এগুলো নাটক ছিল। এত কিছু আনা, সেটাও কি নাটক? সবটা? তবু কেন এখনো মায়া হচ্ছে আমার? কেন ওনার চোখের পানি নরম করছে আমাকে?